আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের জীবজগতের শ্রেণীকরণ শেখাবো। গত ক্লাসে তোমাদের জীবজগতের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা শ্রেণী বিভাগটা দেখব। দেখো, জীবজগৎকে সহজভাবে জানতে হলে শ্রেণীবিন্যাসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে দেখা যাবে যে অনেকগুলো জীব সম্পর্কে একটা সাধারণ বৈশিষ্ট্য নিয়ে জানতে পারবো। আমরা যে শ্রেণীবিন্যাসটা এখন দেখাবো সেটা হচ্ছে সাধারণ সর্বাধুনিক, মানে সবচেয়ে আধুনিক শ্রেণীবিন্যাস, যা নাকি 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার কি করেছেন, আবিষ্কার করেছে। এবং তারা এই শ্রেণীবিন্যাস করতে গিয়ে জীবজগৎকে 5টা ভাগে ভাগ করেছে। এই 5টা ভাগ এবং আরও কিছু, ওই 5 ভাগকে আবার কিছু শাখা শাখা তারা বের করেছে, মানে সাব ভাগ করেছে। সেইগুলো আমরা জানবো। প্রথমে যে ভাগটা আসে সেটা হচ্ছে মনেরা। মনেরা এই মনেরা রাজ্যের অধীনে যে জীবগুলা বিস্তৃত, তাদের বৈশিষ্ট্য হলো জীবটি এককোষী এবং এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। জীবটি এককোষী এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এখন এই সুগঠিত নিউক্লিয়াস কাকে বলে? সুগঠিত নিউক্লিয়াস হচ্ছে যে নিউক্লিয়াসের কি থাকবে না, নিউক্লিয়ার পর্দা থাকবে না এবং নিউক্লিওলাসটা থাকবে না, তাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। তার মানে এই ধরনের জীবে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিওলাসটা নেই। এরা খুবই ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে কি করা যায় না, দেখা যায় না। যেমন রাইবোজিয়াম, এটার উদাহরণ কি হচ্ছে রাইজোবিয়াম রাইজোবিয়াম। এরপরে আমরা যাব হচ্ছে প্রোটিস্টা। রাজ্য প্রোটিস্টা, এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের দেহ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরাও এককোষী এবং এরা কি করে, একসাথে বসবাস করে। তাহলে আমরা প্রথমে পেলাম হচ্ছে রাইজোবিয়াম বা মডেরা রাজ্যের জীবগুলার মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত না, আর প্রোটিস্টায় নিউক্লিয়াসটা সুগঠিত। এই রাজ্যে যে জীবগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যামিবা। ঠিক আছে, এরপরে আমরা পাবো হচ্ছে ফানজাই বা ছত্রাক। তোমরা সবাই ছত্রাক দেখেছো, ওই যে ব্যাঙের ছাতা দেখে থাকবে। হ্যাঁ, সেই ব্যাঙের ছাতাও হচ্ছে এই রাজ্যে পড়েছে। ঠিক আছে, এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা এককোষী এবং বহুকোষী। এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। যেমন ছত্রাক কি সবুজ রং, যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে তারা দেখতে কি সবুজ রঙের হয়, ছত্রাক সবুজ রঙের না। যেহেতু এদের ক্লোরোফিল নাই, তাহলে এরা কি করবে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এরা হচ্ছে পরভোজী। ঠিক আছে, যেমন এটা হচ্ছে ফানজাই বা ছত্রাক, যেমন ইস্ট। ঠিক আছে, ইস্ট। তারপর মাশরুম বলতে পারো, ওই ব্যাঙের ছাতা, মাশরুম। এরপরে হচ্ছে প্লান্টি। প্লান্টি হচ্ছে উদ্ভিদ জগৎ। প্লান্টি সকল উদ্ভিদ জগৎ হচ্ছে এই রাজ্যে পড়েছে। ঠিক আছে, এরা সাধারণত নিজের খাবার নিজেরা গ্রহণ করতে পারে, তাই এরা স্বভোজী। এরা সবাই কি স্বভোজী, এক বা বহুকোষী হতে পারে। আর এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। প্রত্যেকটা জীবই কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, অসংখ্য কোষ দিয়ে গঠিত। এবং কোষের উদ্ভিদের যে কোষগুলো থাকে সেই কোষের বাইরে আর একটা লেয়ার থাকে। ঠিক আছে, মনে করো এটা একটা কোষ। হ্যাঁ, এই কোষের বাইরে একটা বাইরে তো একটা পর্দা থাকেই,
এইখানে আবার আরেকটা লেয়ার থাকে যেটাকে বলা হয় কোষ প্রাচীর। ঠিক আছে, এই কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত। এটা কিন্তু উদ্ভিদে থাকে, কিন্তু প্রাণীতে থাকে না। পরবর্তীতে আমরা যে অ্যানিমেলিয়া বা প্রাণী জগতে যে দেখব, এটার বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে দেখব যে এই সব জীবের কোষের কোষ প্রাচীরে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকবে না। যাই হোক, এদের যেহেতু প্লান্টটি যেহেতু ক্লোরোফিল আছে, তাই এরা কি করতে পারে, নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, সকল সবুজ উদ্ভিদ যেমন আম গাছ, জাম গাছ, এগুলো। ঠিক আছে, এখন 5 নাম্বার হচ্ছে অ্যানিমেলিয়া। সকল প্রাণী জগৎ হচ্ছে এই পর্বে পড়েছে। এদের কি, ওই যে একটু আগে বললাম যে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকবে না, আর এদের শরীরে প্লাস্টিডও নাই, ওই সবুজ রং ধারণ করার মতো কোনো, আমরা কি সবুজ রঙের, এই জন্য আমরা যেহেতু শরীরে প্লাস্টিড নাই, প্লাস্টিড থাকলে সবুজ রং হয়ে যায় দেহ, যেহেতু আমাদের প্লাস্টিক নেই, তাই আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। তাহলে আমরা খাবারের জন্য কার উপর নির্ভর করি, উদ্ভিদের উপর নির্ভর করি। অ্যানিমেলিয়ার মধ্যে সকল প্রাণী, সকল জীব যেমন মাছ, পাখি, গরু, ছাগল এবং আমরাও কিন্তু এই জগতে পড়েছি। ঠিক আছে, এই অ্যানিমেলিয়া জগতে আমরাও পড়েছি। এখন দেখো, এই যে প্লান্টটি, এই প্লান্টটিকে আবার কি করা হয়েছে, 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার ভাগ হচ্ছে, মানে প্লান্টটিকে, হ্যাঁ 3 ভাগ না, সরি 2 ভাগ। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। কি, এই প্লান্টটিকে 2টা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। এখন অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ হচ্ছে সেই উদ্ভিদগুলো যারা কি করে না, ফুল ও ফল তৈরি করে না। তাহলে তারা কিভাবে বংশ বিস্তার করে? রেণু বলে একটা, বা রেণু বা স্পোর বলে একটা বিশেষ জিনিস তাদের মধ্যে তৈরি হয়, স্পোর তৈরি হয়, এর মাধ্যমে ওরা কি করে, বংশবৃদ্ধি করে। এই ধরনের উদ্ভিদগুলোর কি থাকে না, মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না। ঠিক আছে, মানে এদের মধ্যে, এই অপুষ্পক উদ্ভিদগুলোর মধ্যে আবার কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মূল কাণ্ড পাতা বোঝা যায় না। এদেরকে কি বলা হয়, সমগ্রদেহী উদ্ভিদ বলা হয়। যেমন বিভিন্ন ধরনের শৈবাল, এদের দেহগুলা কেমন, এই যে এরকম, এখানে কোনটা মূল কোনটা পাতা, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এই ধরনের উদ্ভিদকে বলা হয় হচ্ছে সমগ্রদেহী উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের এটা একটা ভাগ। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদের এটা একটা ভাগ। এদের যেমন বিভিন্ন ধরনের শৈবাল, একটা শৈবালের নাম আমি বলছি, স্পাইরোগাইরা। তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে স্পাইরোগাইরা। এরপরে দেখো কিছু 2 নম্বরটার আবার কি, 2 নম্বরটা হচ্ছে এদের আবার দেখা যাবে যে কাণ্ড আর পাতা আছে, কিন্তু কি নাই, এদের আবার মূল নেই। ঠিক আছে, মূলের পরিবর্তে একটা অংশ থাকে যাকে বলা হয় রাইজয়েড। এই যে এই ধরনের উদ্ভিদগুলো যে এরকম পাতা, ঠিক আছে, এখানে মূলের মতো কিছু জিনিস আছে, কিন্তু এগুলাকে মূল বলে না, এগুলাকে বলা হয় রাইজয়েড। ঠিক আছে, যেমন বিভিন্ন ধরনের মস, এদেরকে আমরা কোথায় দেখতে পাই? এদেরকে আমরা দেখতে পাই যে সাধারণত পুরাতন ভেজা দেয়ালে কার্পেটের মতো আস্তরণ দেখবে, কোনো কোনো বাসার পুরাতন দেয়ালে এইরকম সবুজ, গাঢ় সবুজ রং হয়ে পড়ে আছে। ঠিক আছে, একটা স্তর পড়া দেখা যাচ্ছে, তো সেগুলোই হচ্ছে কি, এই ধরনের উদ্ভিদ। হ্যাঁ, এদেরকে বলা হয় মস। এরপর হচ্ছে ফার্ন, এরা আবার একটু মানে এদের থেকে উন্নত অপুষ্পক উদ্ভিদ, যদিও ফুল হয় না। তো এদের আবার কি হয়, এদের দেহ উন্নত, এদের দেহ আবার মূল কাণ্ড পাতায় বিভক্ত। ঠিক আছে, এদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত। 3, এখানে দেখো এরকম একটা ছবি আছে, আমি জাস্ট একটু সংক্ষেপে একে একে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে পাতাও আছে, কাণ্ড আছে, আর এখান থেকে এদের মূল বের হবে। ঠিক আছে,
বিভিন্ন এরাও কি করে, এরাও দেখা যায় বাড়ির আশেপাশে স্যাঁতস্যাঁতে স্থানগুলোতে এগুলা থাকে। পুরনো দেয়ালের প্রাচীরে প্রচুর পরিমাণে এদের দেখা যায়। এদেরকে ঢেঁকি শাক বলে। অনেকে এইটাকে কি শাক হিসেবে ইচ্ছে করলে খেতে পারে, ঠিক আছে, খাওয়া যায় এটা। তাহলে আমরা পেলাম হচ্ছে অপুষ্পক উদ্ভিদেরকে আবার 3টা ভাগ করে ফেললাম, ঠিক আছে। এরপরে আমরা দেখবো সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদে বুঝে যাচ্ছে এখানে কি হবে, অপুষ্পক উদ্ভিদে কি হয় না, ফুল ফল হয় না, আর সপুষ্পক উদ্ভিদে ফুল ফল হবে, ঠিক আছে। সপুষ্পক উদ্ভিদে ফুল ফল হবে। যেমন যত উন্নত ধরনের আছে উদ্ভিদগুলো আছে, যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি, ঠিক আছে। এদের আবার মূল কাণ্ড পাতা সবই আছে, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। তবে সপুষ্পক উদ্ভিদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আবৃতবীজী, হ্যাঁ, একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে নগ্নবীজী, ঠিক আছে। আবৃতবীজী মানে কি, এই যে আমরা যে উদ্ভিদগুলা দেখি, উদ্ভিদের যে বীজ আছে, বীজের মধ্যে একটা আমরা বীজ বুনে দিলেই কিন্তু গাছ হয়, তাই না। ওই বীজগুলোর মধ্যে কি থাকে, ডিম্বক বলে একটা অংশ আছে, যেটা নাকি গাছ হওয়ার জন্য সাহায্য করে। এখন এই ডিম্বকগুলো আবার কোথায় থাকে, ডিম্বাশয় বলে একটা পর্দার মধ্যে ভিতরে থাকে, ঠিক আছে। এখন এই আবৃত বীজের মধ্যে ডিম্বাশয়টা আছে, আর নগ্ন বীজের মধ্যে কি নাই, ডিম্বাশয় নাই। এখন আবৃতবীজী উদ্ভিদগুলা কোনগুলা, যেমন আম। আমরা আমের আটি খেলে পরে কি পাবো, একটা উপরে ওই ভিতরে আমের যে উপরে খোসাটা খুললে পরে আমরা কি পাই, আমের ভিতরে একটা অনেক অংশ পাই, তাই না। ওগুলোর মধ্যেই ডিম্বক বলে বা ডিম্বাণুগুলো ওইটার ভিতরেই থাকে। আর নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস, এগুলো খুব বেশি নাই, ঠিক আছে, এই নগ্নবীজী সাইকাস, পাইনাস ইত্যাদি, ঠিক আছে। এরপরে হচ্ছে আসছে, আমরা উদ্ভিদটা নিয়ে একটু জেনে গেলাম। এরপরে আছে হচ্ছে আমাদের প্রাণী জগৎ। আচ্ছা, এই যে এই প্রাণী জগৎটাও বেশ বড়, আমরা এটা এর পরের ক্লাসে পড়বো, ঠিক আছে। আজকে তোমরা এই যে উদ্ভিদের এই শ্রেণীবিন্যাসটা বা জীব জগতের উদ্ভিদ জগৎ নিয়ে যে শ্রেণীবিন্যাসটুকু আমরা আলোচনা করলাম, সেটুকু বাসায় খুব ভালো করে পড়বে, দেখবে, এবং প্রত্যেকটা ছবি দেয়া আছে, তোমরা ছবিগুলো এঁকে এঁকে শিখবে, ঠিক আছে। তারপর আমি ছোট্ট একটা বই দিয়ে দিই, যে প্রতিটা যতটুকু পড়া হলো, প্রতিটা শ্রেণীবিন্যাসে প্রতিটা প্রতিটা রাজ্যের 2টা করে বৈশিষ্ট্য, 2টা করে বৈশিষ্ট্য ও উদাহরণ লিখবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা করবে, ঠিক আছে, হোমওয়ার্ক। তাহলে আজকে এই পর্যন্ত। কালকে তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।